সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে এক ধরনের ভয়ানক সার্কাস শুরু হয়েছে। ভয়ানক বলছি এজন্যে যে এই সার্কাসের যে পরিণতি তা এদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে এই সার্কাস যারা নিয়ন্ত্রণ করছেন সেই বিএনপির জন্য এটা হয়ে যেতে পারে সবচেয়ে বড় বিপদের কারণ। 24শে জুলাই বিপ্লবের পর ঐশ্বরিকভাবে তারা যে সুযোগটি পেয়েছিল সেই সুযোগটি কাজে না লাগিয়ে এই সার্কাসের পরিণতি হতে পারে তাদের সবচেয়ে বড় আফসোসের কারণ। বিগত সময়ে প্রত্যক্ষ প্রতিপক্ষ তাদের যে ক্ষতি করেছে, এখন একটি গোপন প্রতিপক্ষ তাদেরকে তার চেয়েও বড় একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে। বিগত সময়ে তারা ক্ষমতার বাইরে থাকলেও মানুষের পূর্ণ সহানুভূতি ছিল তাদের প্রতি, কিন্তু এবার যদি তারা বিপদে পড়ে তাহলে একদিকে ক্ষমতারও বাইরে থাকবে, অপরদিকে মানুষের সহানুভূতিও হারাবে মানুষের ভালোবাসা। যে আওয়ামী লীগ ছিল তাদের জানি দুশ্মন, সেই আওয়ামী লীগ তাদের কাঁধে ভর করেই আবার দেশের ক্ষমতা দখল করবে এবং আজকে যেখানে তারা সম্ভাবনার সূর্য দেখছে সেটি তাদের জন্য হয়ে যাবে সবচেয়ে বড় অমাবস্যা। এজন্যই বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে এক ভয়ানক সার্কাস চলছে। এক্ষেত্রে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, অপরদিকে বিতর্কিত হচ্ছে আদালত, বিতর্কিত হচ্ছে নির্বাচন কমিশন, বিতর্কিত হচ্ছে বিএনপি, বিতর্কিত হচ্ছে অপরাপর রাজনৈতিক দল। আর এই বিতর্ক এবং অচলাবস্থার মধ্য থেকে অদৃশ্য একটি শক্তি বিজয় উৎসব পালন করছে। সুপ্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে একের পর এক কি ধরনের ঘটনা ঘটেছে, আসুন তার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমরা দেখব এ সংক্রান্ত আদালতের কার্যক্রম ও রায়কে কেন্দ্র করে একটি সংবাদ প্রতিবেদনের অংশবিশেষ। বৃহস্পতিবার বহুল আলোচিত এই রিটের বিষয়ে সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে বুধবার আদালত থেকে নেমে যাওয়ার সময় এক আইনজীবী তাদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছে বলে জানান আদালত। অজ্ঞাত সে আইনজীবীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন বার সভাপতি। এবার আমরা দেখব এ সম্পর্কে বাদী পক্ষের আইনজীবী কি বলেছেন। গতকালকে এই মামলাটি রিট মামলাটি শুনানির জন্য দিন ধার্য ছিল এবং আদেশের জন্য ছিল, এবং গতকালকে যখন মহামান্য আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয়, তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান। এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন, অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন, কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন, এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল, আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে
যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন, বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী, তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন। এরপরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এটি হচ্ছে আমাদের অভিমত। বাদীপক্ষের আইনজীবীর এই বক্তব্যের আলোকে এনসিপির সার্জিস আলম কি বলেছেন, এবার আমরা সেটা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এক ধরনের মব সৃষ্টির কারণে আদালতের রায় কিছুটা হলেও যে প্রভাবিত হয়েছে সে সম্পর্কে কারা কি বলেছেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে আসি এই ধরনের মব সৃষ্টি করার পরও কিংবা সংশ্লিষ্ট মেয়রদের কর্মীর সমর্থকরা আন্দোলন করতে গিয়ে কি বলছেন। রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নেন তারা। এর আগে গতকাল রাতে সেখানে অবস্থান করেন বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে উচ্চ আদালতের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকার প্রধান প্রধান সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। আমাদের মেয়র মুজিবুর রহমান তিনি আজ 20 বছর 19 দিন যাবৎ এই পৌরসভায় পৌর প্রশাসক এবং মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমস্ত নাগরিকদের তিনি এই 20 বছর 19 দিন তিনি সেবা দিয়েছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করেছেন। তিনি কেন আজকে অপসারিত হবেন? কালিয়াকৈর পৌর মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী এবং ছাত্র জনতা। গাজীপুরের কালিয়াকৈর পৌর মেয়র বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে শিক্ষার্থী এবং এলাকাবাসী। সুপ্রিয় দর্শক, এখানে লক্ষ্য করলেন একই ধরনের আন্দোলনের প্রেক্ষিতে আমরা দু ধরনের সিদ্ধান্ত দেখতে পাচ্ছি। যেখানে মেয়াদ থাকার পরও 20 বছর ধরে যিনি জনগণের প্রতিনিধিত্ব করে আসছেন তার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, পক্ষান্তরে যিনি কখনো মেয়র নির্বাচিত হননি, পরাজিত হয়েছেন, কিন্তু তার এবং তার ভক্তদের বক্তব্য হচ্ছে তিনি বিজয়ী হয়েছেন, তার সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেই বিজয় ছিনিয়ে নেওয়া হলে কোন প্রক্রিয়ায় সেটির সমাধান সে সম্পর্কে কিন্তু সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী একটি চমৎকার কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে আসি এ সম্পর্কে সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী কি বলেছেন। ইশরাক সাহেব যে নির্বাচনটা করেছিলেন আমি যতটুকু জানি সেটা হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারির 1 তারিখে, অর্থাৎ 5 বছর ইতিমধ্যেই হয়ে গেছে। তার মানে উনি কিভাবে আসলে স্যার আবার হন আমি তো এটা বুঝি না। আদালতের ব্যাপার, আদালত তো করছে বুঝলাম, কিন্তু আদালতের করতেই পারে, কিন্তু আদালতের করারও মধ্যে তো একটা সিস্টেম থাকবে। এখন ধরেন আগে বলা হলো যে ওই সময় হয়েছে আপনার কারচুপি হয়েছে, তো কারচুপি হয়েছে, ভালো কারচুপি যদি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ভোটগুলো আবার পুনর্গণনা করতে হবে। পুনর্গণনা ছাড়া আমরা কিভাবে বলবো কে কত ভোট পেয়েছিল স্যার? এবং দ্বিতীয়ত আবার
যদি বলেন যে 5 বছর পূর্ণ হয়ে গেছে, এরপরে তো আরেকটা নির্বাচন দরকার। 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার ওই আগের উনি এসে নেক্সট 5 বছর থাকতে পারেন কিনা, আমি মনে করি থাকতে পারেন না, টেনিওরের যে রুলস আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিচার আদালতের প্রতি সকল সম্মান রেখে আমি বলছি যে আদালতও মনে হয় এক এক সময় এক এক ধরনের রায় দিচ্ছেন, এক এক সময় এক এক ধরনের কথা বলছেন বলে আমার মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি ইশরাক সাহেবের আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ইশরাক সাহেবের এখন মেয়র হওয়ার কোনো কারণ আমি তো দেখতে পাই না, ওনার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। সুপ্রিয় দর্শক, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আদালতের রায়কে কেন্দ্র করে কিংবা নির্বাচন কমিশনের গ্যাজেটকে কেন্দ্র করে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি। এখন এক্ষেত্রে যদি ইশরাক মেয়াদ শেষ হওয়ার পরও মেয়রের পদে বসেন আর ওদিকে আরেকজন মেয়াদ থাকার পরও তার পদে বসতে না পারেন, তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্যের দায় কি রাষ্ট্রকে নিতে হবে না? একই সাথে বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন আছে সেখানে শুধু 2টি সিটি কর্পোরেশনে বিএনপির লোকজন মেয়রের দায়িত্ব পালন করবেন আর বাকিরা আওয়ামী লীগ বলে বা বিএনপির বাইরে বলে তারা সেই দায়িত্ব পালন করতে পারবেন না। এই ধরনের বৈষম্য কি মেনে নেওয়া যায়? এই ধরনের বৈষম্য কি বিএনপিকে কলঙ্কিত করবে না? ভবিষ্যতে এজন্য কি বিএনপি প্রশ্নবিদ্ধ হবে না? ক্ষমতার জুড়ে আওয়ামী লীগ যা করেছে বিএনপি যদি এখন সেটিই করে এবং সে সময় আদালতের রায়কে জনগণের বিজয় বলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এখনো যদি বিএনপি নেতৃবৃন্দ সেই একই কাজ করেন, আদালতের রায়কে তারা জনগণের বিজয় বলে উল্লাস প্রকাশ করেন, তাহলে দুই দলের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমরা জানতে চাই। বিএনপির প্রতি সহানুভূতিশীল সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী যা বলেছেন, বিএনপি যদি তার বিপরীত দিকে গিয়ে কোনো অবস্থান গ্রহণ করে তাহলে এই জন্য ভবিষ্যতে এ নিয়ে বিএনপিকে যেসব প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটি অবশ্যই তাদের বিবেচনা করা উচিত। না হলে এই কলঙ্কের দায় সারা জীবন তাদের বহন করতে হবে। সুপ্রিয় দর্শক, গত বছর দেশের বিভিন্ন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে এক প্রজ্ঞাপন জারি হয়। আসুন এ সংক্রান্ত কিছু ভিডিও ক্লিপ এবং সংবাদ আমরা দেখে আসি, সেই সাথে দেখে আসি এ সংক্রান্ত প্রজ্ঞাপন। অপসারণ করা হয়েছে সব সিটি, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র, চেয়ারম্যানদের। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নিয়োগ দিয়েছে প্রশাসকও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার অপসারিত হলেন সিটি, পৌরসভা, জেলা, উপজেলার চেয়ারম্যান, মেয়ররা। সুপ্রিয় দর্শক, এই যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সবগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভা থেকে মেয়রদের অপসারণ করার সরকারি যে সিদ্ধান্ত, আদালত এই রায়ের মধ্য দিয়ে সেই সিদ্ধান্তকে কি বাতিল করলো না বহাল রাখলো সেটি আমরা বুঝতে পারছি না। এক্ষেত্রে আদালতের ব্যাখ্যা কি, কিংবা যারা মেয়র পদে অধিষ্ঠিত হতে চাচ্ছেন কিংবা যারা মেয়র হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ব্যাখ্যা কি? এক যাত্রায় কি দু ধরনের ফল হতে পারে? একই ক্ষেত্রে এক দেশে কি দুই ধরনের নিয়ম চালু থাকতে পারে? আদালতের এই যে সিদ্ধান্ত, এই প্রসঙ্গে বামপন্থী নেতা সাইফুল ইসলাম কি বলেছেন, আসুন সেটা আমরা একটু দেখে আসি। অন্তর্বর্তী সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, চট্টগ্রামে উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন, একই উচ্চ আদালতের রায়ে বিএনপির ইশরাক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু সেটি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, রিট করা হয়েছে। তার মানে আইন কি এক এক শহর বা ব্যক্তির জন্য এক এক রকম? আইনটা এক এক শহরের জন্য কি এক এক রকম? আইনটা কি এক এক ব্যক্তির জন্য কি এক এক রকম? আপনার পছন্দ হলে একরকম, পছন্দ না হলে কি আরেক রকম? বিএনপি
এই বিষয়টিকে কেন্দ্র করে যে কাজগুলো করছে, জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিল তাদের বিপক্ষে তারা যেসব কথা বলছে, যে অবস্থান নিয়েছে, তাদের এই অকৃতজ্ঞতা ভবিষ্যতে তাদেরকে কি ধরনের প্রশ্নের মুখোমুখি করাতে পারে সেটিও কিন্তু তাদের ভেবে দেখা দরকার। এই একটি মেয়র থাকলে কি হবে বা না থাকলে কি হবে, এই জন্য বিএনপির ইতিহাসকে এভাবে কলঙ্কিত করা, তাদের অতীত যে পথ চলা তার বিপরীতে চলে যাওয়া কোনোভাবেই বিএনপির জন্য কল্যাণ বয়ে আনবে না। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।